এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার রক্তে মিশে গিয়েছে ওকে শাসন করার, ধমকানোর, সহজভাবে কথা না বলার অভ্যাসটুকু। নিশুকে এত এত শাসন করতাম যে সে ভয়ে আমার সামনেই আসতো না। আমাদের বাড়িতে আসলেও মার পেছন পেছন লুকিয়ে থাকতো। আমি সামনে দাঁড়ালে মায়ের পেছন থেকে অল্প করে মাথা বের করে ভয়ার্ত চোখ দুটো মেলিয়ে দেখতো আমাকে। ভীষণ মায়া হতো। তবুও আমি ইচ্ছে মতো ভয় দেখিয়ে যেতাম, অশান্তিতে রাখতাম। একদিন আখ খেতে গিয়ে মুখ থেকে রক্ত ঝরে। রক্ত দেখে কাঁপতে কাঁপতে ঢলে পড়ে আমার বুকে। সেদিনই মারাত্মক সর্বনাশ হয়ে গেল আমার। তুলতুলে হাতের স্পর্শে ভেতরে ধপ করে প্রেম প্রদীপ জ্বলে ওঠে। মায়া জোরালো হাই। আগুনের বন্যের শিখায় জ্বলতে জ্বলতে ওই মুহূর্তে অনুভব করি, যাকে আমি ভয় দেখিয়ে নীতি রাখি সে সব থেকে ভরসাযোগ্য আমাকেই মনে করে। এক মুহূর্তে ভালোবাসা হয়নি, তবে নিজের শাসন, কথার ধাতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করি। এগুলোর সাথে নতুন করে যা যুক্ত হলো তা হলো তাকে প্রাণ দিয়েও আগলে রাখবো আমি। প্রাণের ছুরি বানিয়ে দূর থেকে চোখের তারায় রাখতে রাখতে বছর বাদে মায়া ধীরে ধীরে রূপ নিল ভালোবাসায়। পলকে ভালোবাসেননি? এক পলকে ভালোবাসা হয় না, বড় জোর আকর্ষণ হয়। সেই আকর্ষণে মানুষটাকে দেখার আগ্রহ বাড়ে। দেখতে দেখতে মায়া বসে যায়, যেই মায়ার সমাপ্তি নেই, মৃত্যু পর্যন্ত মনের ঘরে বসবাস করে। সেই মায়ার নাম হলো ভালোবাসা। আপনি এত সুন্দর করে কেন কথা বলেন নেতা সাহেব? জানেন আপনার কথার প্রেমে পড়ে গিয়েছি। নিশা তো নিশ্চয়ই কথার জালেই ফেঁসে মরছে। প্রহর বেকায়দায় হেসে বলল, নিশু ওর জীবনের 17 বছরের হিসেব নিকেশ করলে দেখবে তার প্রহর ভাই তাকে জীবনেও মিষ্টি করে কথা বলেনি। এত ভালোবাসেন অথচ প্রকাশ কেন করেন না? সবটুকু ভালোবাসা একসাথে প্রকাশ করতে হয় না, ভালোবাসা একটু একটু করে দিতে হয়, যেন অল্পটুকু ভালোবাসা নিয়ে আমরা দীর্ঘতম সুখের মুহূর্ত কাটাতে পারি। একসাথে দিয়ে দিলে ভালোবাসা পাওয়ার জন্য কেউ তৃষ্ণার্ত হয় না। তনুজার চোখ জলে ভেসে যাচ্ছে, ঠোঁট কামড়ে প্রাণপণে অশ্রুর শব্দকে আটকাচ্ছেও। সে চায় না প্রহর জানুক, বুঝুক ওর অনুভূতি। পিপাসা পেলে পানির কদর যেমন বেড়ে যায়, সেও এক বিন্দু ভালোবাসা পাবার আশায় তৃষ্ণার্থ, ব্যাকুল। একটুখানি ভালোবাসা পেলেই সে মৃত্যু অবধি ভালো থাকতে পারবে। কিন্তু যার ভালোবাসা চায় তার ভালোবাসা যে সেই জীবনে পাবে না। একতরফা অনুভূতি নিয়ে অসুখে নিঃশ্বাস হতে হবে আমৃত্যু। তার তৃষ্ণা মিটবে না, কেউ মেটাতে পারবে না। খুশির জোয়ারে ভেসে যেতে পারবে না কখনো কোনো দিন। উপাস থেকে প্রহর একটু গাঢ় স্বরে বলল, আপনার এবং আমার কাজ এখানেই সমাপ্ত মিস তনুজা। এখন আপনাকে শুধু আমার বিয়ে হওয়াতে কষ্ট পেয়েছেন এমন অভিনয় করতে হবে, নয়তো নয়তো যদি কেউ ঘুণাক্ষরে টের পায় আমি বিখ্যাত মডেল রাজনীতিবিদ সমীরনের লুকায়িত শত্রু, তাহলে সেই জানোয়ার রক্তের সম্পর্ক ভুলে যাবে। আমাকে ধ্বংস করতে হয়তো বাবা মার দিক চেয়ে 1 সেকেন্ড ভাববে, কিন্তু আমার মৃত্যুই থাকবে তার একমাত্র অভিসন্ধি। হ্যাঁ, আপনি ফিরে যাচ্ছেন কবে? শীঘ্রই। তবে আমি আপনার ঘাড়ে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই প্রহর সাহেব। প্রহর বিচলিত হলো না, কোনো ভাবাবেগ হলো না তার মাঝে। শান্ত কণ্ঠে প্রশ্ন সাজালো। কেমন দায়িত্ব? অনুজা বুক ফুলিয়ে গরম গরম নিঃশ্বাস প্রকৃতির মাঝে মিশিয়ে দিল। শীতকে চরম উপেক্ষা উপহার দিয়ে গায়ের চাদরটা ছাদের দোলনায় ফেলে রাখলো এলোমেলো করে। নিজেকে প্রস্তুত করতে মগ্ন। কথাগুলো বলার সময়টায় একদম কাঁদা যাবে না। দুর্বল চিত্তের মেয়ে নয় সে। সমীরণ ভাইয়া একা নয়, তার একজন যমজ ভাই ছিল, সেটা জানেন? জানি, আপনার সেই ভাই ড্রাগস নিতেন, অতিরিক্ত মাদকাসক্ত হয়ে মারা গিয়েছিলেন। ভুল জানেন। ভাইয়া নিজের মৃত্যু ডেকে আনবে এমন বোকা সে ছিল না। তনুজার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কর ঠান্ডার মধ্যে দরদর করে ঘামছে। প্রহর আজ পেয়ে সন্দিহান মুখে বলল, আপনি ঠিক আছেন? অন্তিম ভাইয়া ভীষণ অগোছালো ধাঁচের ছেলে ছিল।
তাই বলে খারাপ উশৃঙ্খল ছিল এমন নয়, কিন্তু ভাইয়া ট্রাভেলিংয়ের ব্যাপারে অত্যন্ত শৌখিন ছিলেন। কিশোরগঞ্জ বেড়াতে যায় বছর 5 আগে। সেখানে সদ্য কলেজে ওঠা এক বাড়ন্ত কিশোরীকে দেখে মন প্রাণ সব আটকে যায়। জায়গা দিয়ে বসে হৃদয়ের কদম্ব কাননে। আমাকে ছবি পাঠায়। চাপা নাক, বড় বড় চোখ, ধারালো চেহারার সাধারণ মেয়েটা আমারও মনে গেঁথে যায়। আমি দুষ্টুমি করে বলি, ভাইয়া বিয়ে করে নিয়ে আয়। তার 3 দিন বাদে শুনতে পাই ভাইয়া সত্যি সত্যি বিয়ে করে ফেলেছে। বাবা মাকে খবর পাঠায় সে বউ নিয়ে আসতে চায়। বাবা বেঁকে বসলে মায়ের জোরাজুরিতে বাধ্য হলো বিয়েটা মানতে। মেয়ের পরিবারের সাথে কথা পাকাপাকি হলো। কয়েক মাস পর ঘটা করে উঠিয়ে আনবে মেয়েকে। ভাইয়াকে নিয়ে ফিরলেন বাবা, সব কিছু পাকাপোক্ত করে। এখানে এসে বাবা জানালেন সামনের এমপি ইলেকশন অন্তিম ভাইয়া লড়বে। সমীরণ ভাইয়া কোনো প্রকার অনুভূতি প্রকাশ করলো না এতে। বাবার মুখের ওপর কথা তার কোনো সন্তানই বলতো না। এরই মধ্যে আমার আমেরিকায় পড়তে যাবার সকল কাজ কমপ্লিট। ভিসা হয়ে গেল। টিকিট কেটে ফেললাম তাড়াহুড়ো করে, কারণ একটা সেমিস্টার মিস মানে ক্যারিয়ার গড়ার পথে পিছিয়ে যাওয়া। ইচ্ছে ছিল যাবার আগে ভাবির সাথে একটাবার দেখা করে যাব, তবে ভাগ্যেই ছিল না। সেখানে যাবার 4 মাসের মাথায় এক ভোরে মা আমাকে ফোন করে প্রচণ্ড কান্নাকাটি জুড়ে দেয়। আমি কারণ জানতে চাইলে বলে অন্তিম ভাইয়ার অবস্থা দুর্বিষহ, সারাক্ষণ ড্রাগস নেয়, অন্ধকার রুমে পড়ে থাকে, কারোর সাথে কথা পর্যন্ত বলে না। ড্রাগস না নিতে পারলে পাগল হয়ে যায়। আমার ভেতর কেঁপে ওঠে তখন। একটা সুস্থ স্বাভাবিক মানুষ হুট করে এতটা আসক্ত কেমন করে হলো? আমি ভাবির সাথে যোগাযোগ করতে চাইলাম, কিন্তু হলো না। একটা জলজ্যান্ত মানুষ যেন হঠাৎ করে হারিয়ে গেল। ওদিকে আমি বাংলাদেশে ব্যাক করার যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমার শত শত প্রয়াসের মাঝেই হুট করে একটা ইমেল এলো। ওপেন করতেই দিশেহারা হয়ে পড়লাম আমি। অন্তিম ভাইয়া লিখেছিল, জানিস তো নু, আমার দেহে ড্রাগস প্রবেশ করছিল, অথচ আমি বুঝতেই পারিনি। কোনো অনুভূতি হয়নি আমার। যতদিন অনুভূতি আমার শরীরে বাসা বেঁধেছিল ততদিনে আমি সম্পূর্ণভাবে আসক্ত। আমার দম বন্ধ হয়ে আসে ড্রাগস নিতে না পারলে। কাউকে সহ্য হয় না। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানিস? আমি আমার স্ত্রীকে সহ্য করতে পারি না। বিষাক্ত, অসহ্য লাগে সবাইকে। আমার মন মস্তিষ্ক আমি কাবু করতে পারছি না। আমাকে বাঁচাবি তনু, নাকি তুই সমীরণের পথেই হাঁটবি? সে ভাই রূপে দ্রোহী তনু। আমার এই অবস্থার জন্য সে দায়ী। যেই ক্ষমতা রক্তের আত্মার সম্পর্ক ভুলিয়ে দেয়, সেই ক্ষমতাকে আমি ঘৃণা করি। ড্রাগস কিভাবে দিতেন? আপনি সম্পূর্ণ বিষয়টা জানতেন? আর আপনার ভাবি কোথায়? আমি ঠিক 7 দিন পর আপনার সাথে মিট করতে চাই। কিছু কথা সামনাসামনি বলে যেতে চাই। আপনার সময় হবে? হবে। এটা উচ্চারণ করে প্রহর ফোনটা নামিয়ে রাখলো। শিরা উপশিরা টনটন করছে তার। ভুল করে ফেলেছে, অনেক বড় ভুল। মামুজানের কথার সম্মান রাখতে গিয়ে শুধু হাতটা না ভেঙে বুক বরাবর গুলি করে একটা দেশদ্রোহী বেঈমান প্রাণ নাশকারীকে উচ্ছেদ করার দরকার ছিল। আলতার সাথে কথা সেরে রুমে আসে উষা। পেছন পেছন প্রত্যয় ঘরে ঢুকে দরজার সিটকানি আটকে দেয়। উষা চলে হাত খোপা করতে করতে নির্দ্বিধায় বলে, বেরিয়ে যাও ভাইয়া, তোমার ঘরে যাও। কথাটা বলে এই রুমে না থেকে বারান্দায় চলে গেল উষা। আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। প্রত্যয় নীরবে নিশ্চুপে পাশে এসে নৈশব্দের সমাপ্তি টেনে দিল। তুই আমার সাথে এমন করছিস কেন? তোর সাথে দুটো কথা বলতে এসছে, গিলতে আসিনি তোকে। কি বলবে বলো? আকাশের থেকে দৃষ্টি ফিরিয়ে আমার দিকে দেখা। তোমাকে দেখতে ইচ্ছে করছে না। উষার গুমুট কণ্ঠ শুনে প্রত্যয়ের মেজাজ তুঙ্গে উঠল। বাহু ধরে হ্যাচকা টানে নিজের দিকে উষাকে টেনে আনলো সে। হুঙ্কার ছেড়ে বলল, কি সমস্যা তোর? দেখ উষা, দেখ উষা, জোর জবরদস্তিতে আমি নেই। আমার মনে হয়েছে তোকে বিয়ে করাটা দরকার, করেছে। বেঁচে থাকার জন্য অক্সিজেন যেমন প্রয়োজন, আমার ভালো থাকার জন্য তোকে ভীষণ প্রয়োজন। হ্যাঁ, আমি আবেগ বশীভূত হয়ে ভুল করেছি,
ভালোবাসার পথে না হেঁটে ভুল পথের পথিক হয়েছে, কিন্তু এখন তো সঠিক রাস্তায় এসছে। রাগে গা পিত্তি জ্বলে ওঠে উষার। লোহার মতো কঠিন মুখ করে বলে, মৃন্ময়ীকে ছোঁয়া বিয়ের প্রস্তাব পাঠানো, দিনরাত পাগলের মতো তার জন্য হন্য হয়ে ছুটে যাওয়া, সব মিথ্যে হয়ে যাবে? প্রত্যয় উষার মাথায় হাত রেখে অন্যদিকে মুখ করে বলল, তোর অজানা নয়, বারন্ত বয়স থেকে মেয়েদের সাথে প্রেমালাপ যেমন আমার চরিত্র মিশে গিয়েছিল। ভার্সিটিতে মৃন্ময়ীকে দেখিয়ে পছন্দ হয়, তার সাথে কথা বলতে গেলে প্রথম দিনই আমাকে রাজনীতিবিদরা চরিত্রহীন এসে বলে অপমান করে। তখন মোহ থেকে আমার মনে জেদ ধরে, একে আমি দুর্বল করে সারা জীবন অসহায় বানিয়ে নিজের কাছে রাখবো। কিন্তু কে জানতো আমি নিজে তোর ভালোবাসার কাছে অসহায় হয়ে যাব। ছোট থেকে তোকে আমার ভালো লাগতো, মজার ছলে বলতাম তুই আমার বউ, কিন্তু এই ভালো লাগা নিয়ে গভীরভাবে ভাবিনি কখনো। শুধু মনে হতো তুই কাছে থাকলে শান্তি সুখে থাকে। তোকে হারানোর কথা কল্পনা করতেই আমার শরীর শিউরে ওঠে। তোর বিয়ের কথা যেদিন কানে এলো, সেদিন থেকে আমি উদ্ভট অনুভূতি টের পাই। আগের আমিকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ধীরে ধীরে অনুভূতি ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করলো। যে হারিয়ে গেলে নিজের শ্বাসকে নিজের মনে হয় না, সুখ শান্তি অনিষ্ট হয়ে যায়, মৃত্যুকে আপন মনে হয়, যার উপস্থিতিতে মনে হয় চারপাশে খুশির বাতাস বইছে, সেই তো ভালোবাসার মানুষ। তুই আমার সেই মানুষ উষা, তুই আমার হৃদয়ের একচ্ছত্র অধিষ্ঠাত্রী। বহু মেয়েকে পছন্দ করেছে, বহুজন ভালো লাগা হয়েছে, কিন্তু বিশ্বাস কর, কেউ ভালোবাসা হয়নি। ভালোবাসা বুঝতে আমার বিলম্ব হয়েছে, কিন্তু আমাদের ভালোবাসা আমি হেরে যেতে দেইনি। সবাই ভালো হয় না, আমি বোধহয় বাজে ছেলে, কিন্তু এই বাজে ছেলে তোকে প্রচন্ড ভালোবাসে, আজীবন ভালোবাসবে। উষা ডান হাতটা প্রত্যয়ের হৃদয়স্থ বরাবর রেখে ধাক্কা দিয়ে বলিষ্ঠ শরীরটা সরিয়ে দিল নিজের থেকে। প্রত্যয় পিছিয়ে গেল 2-3 পা। বাক্রুদ্ধ হতভম্ব চক্ষুদয় উষার অস্পষ্ট রক্তাভ চেহারায় নিবদ্ধ করল। কাঁদছেও, বৃহৎ অশ্রুকণার শ্রাবণধারা কপুল বেয়ে নামছে বাধাহীন। কেন বাজে হলে তুমি? কেন চড়ালে মৃন্ময়ীকে নিজের পছন্দে? চরিত্রহীন তুমি। তোমার ভালোবাসা আমি গ্রহণ করব না, ক্ষমা করব না কোনোদিন তোমাকে। কাকা কাকি বাবার পায়ে ধরে আমার বিয়ের বরযাত্রী ফিরিয়ে দিয়ে নাটকীয় বিয়েতে কেন টেনে নিলে আমাকে? তোমাকে সে ছোট থেকে একতরফা ভালোবেসে যাওয়াই কি আমার জীবনের অভিশাপ ভাইয়া? 26টা বছর লেগে গেল তোমার আমার প্রতি ভালোবাসা উপলব্ধি করতে, অথচ আমি যে বছরের পর বছর ধরে নিজেকে হারিয়েছি প্রেমের উষ্ণ ধোঁয়ায়। আমি তোমাতে আসক্ত ছিলাম, তুমি আমাদের বিভোর হতে বড্ড সময় নষ্ট করে ফেললে ভাইয়া। প্রত্যয় হাত বাড়িয়ে ছুতে এলে উষা দৌড়ে গিয়ে বারান্দার দরজা আটকে দিল। ঠেস দিয়ে বসে পড়ল দরজায়, জামা খামচে ধরে বুক ফাটা আর্তনাদে ভেঙে পড়ল। কেন চাওয়া অনুযায়ী কিছু হয় না? প্রত্যাশিত জিনিসটা পেতে এত এত ব্যাগ পোহাতে হয় কেন? প্রত্যেকে সে সবসময় ভালো রূপে চেয়ে এসেছে, মেয়েদের সাথে সব ধরনের ফ্লার্ট চোখ বুঝে কষ্ট চেপে মেনে নিয়েছে, কিন্তু মৃন্ময়ী নামে ভালো মেয়েটা কেন এটার অংশীদার হলো? দরজা খোর ভোরের পাখি। আমাদের জীবনে আর কখনো ভোর আসবে না ভাইয়া। তোমার ভোরের পাখির প্রাণে তুমি ছুরি বসিয়ে দিয়েছো। আমি ভুল করেছি, সামনে বসে শাস্তি দে, আর দূরে ঠেলে দিস না। আমার তো কষ্ট ভালো লাগছে না, দয়া করে আমার কথা শোন, আমি তোকে ভালোবাসি বউ। উষা ধরে হাত চেপে রুদনের আওয়াজ আটকানোর প্রাণপণ প্রয়াসে ডুবল। তারই ভালোবাসার মানুষটা কেন এত নিকৃষ্ট হলো? কেন? ভাগ্য এমন কেন তার? ভাগ্যকে আজ খুব করে দোষারোপ করতে ইচ্ছে করছে। পরিস্থিতিকে মন চাইছে বলতে, আমার জীবনের সময়গুলো সুন্দর হলেই পারত। প্রেমের প্রতি ঘৃণা ধরে গেল। এই প্রেমই সব কষ্টের কারণ। না সে প্রত্যয়ের প্রেমে পড়তো, আর না এমন যন্ত্রণা পেতে হতো এখন। বিড়বিড় করলো চাপা ক্লেশে, ঘৃণায় দুঃখে। কেন এলে প্রেম? কেন এলে আমার দোর করাই? কেড়ে নিলে তুমি সর্বস্ব। বলো তো প্রেম, কেন মানুষ গুমড়ে মরে হারায় তোমার উষ্ণ ধোঁয়ায়? ঝং ধরা নিঝুম মর্তধামে রাত্রির গভীরে শীতের প্রকোপ বেড়ে চলেছে। মজুমদার বাড়ির সর্বত্র নীরবতার বিস্তার। দীর্ঘ দীর্ঘ ক্লান্তির শেষে নেশাতের প্রিয় সঙ্গী ঘুম ফিরে এসেছে। আরামসে ঘুমের রাজ্যের ঘুমপড়ি হয়ে তন্দ্রা বিলাসে ব্যস্ত। ফোনের বিচ্ছিরি শব্দে
দু একবার নড়ে চড়ে ফের নিদ্রার দিকে ধাবিত হতে লাগলো। বারংবার ঘুমের ব্যাঘাত করা মোবাইলটাকে আছাড় মারতে গিয়ে দেখে প্রহর কল করেছে। প্রহর ভাই, এত রাতে? কটা বাজে? রাত 1:30। কল রিসিভ করে হ্যালো বলার কষ্টটুকু করতে হলো না। আকাশে আকস্মাৎ চমকানো বজ্রপাতের ন্যায় বিদ্যুৎ ব্যাগে কথাগুলো ভেসে এলো শ্রাবণ দুয়ারে। তোর বাপ শর্ত দিয়েছে তুই কলেজের গণ্ডি না পার হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে বসে যেতে পারবি না। আমি কি অবুঝ ফিডার খাই? এত সহজে উনি বিয়ে মেনে নেবার লোক? আমাকে অশান্তিতে রাখার জন্যই মামুজানের অমন বন্দোবস্ত। রাগে তখন বেরিয়ে গেছে বলে যে শর্ত হজম করে নিয়েছে এমন না। ঠান্ডা গলায় উনি শর্ত দেবেন, আমি মেনে নেব? দরজা খুল, এখন এসে দরজা খুলবি তুই। হতচকিত কণ্ঠস্বর নিশাতের। এখন? এক্ষুনি জলদি আসবি। তোদের বাড়িতে জামাই আপ্যায়ন হচ্ছে মশা দিয়ে। খুব তাড়াতাড়ি সব রক্ত শুষে নিয়ে তোর জামাইকে মারার কর্মযজ্ঞ চলছে। নিশাত ঘুমে ঢুলতে ঢুলতে সিঁড়িতে আসতে স্তব্ধ হয়ে পড়ল। ছোট ফুপি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সবাই সিঁড়িতে পা রেখেছে। ওকে দেখেই ভ্রু কুচকে সবিস্ময়ে প্রশ্ন ছুড়ে দিলেন, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? ফুপি সজাগ মানে দরজার কপট মিললেই বোঝা যাবে কথা লুকানো বৃথা। আমতা আমতা করলে তিনি মৃদু হেসে বললেন, প্রহর এসছে? নিশাত লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ল। এত রাতে উনি এসেছেন, ফুপি কি ভাববেন? ইস, দাঁড়িয়ে আছিস কেন? দরজা মিলে ঘরে নিয়ে যা। বিয়ে হবার পর কথাই হলো না তোদের। তার মধ্যে বড় ভাইয়ের শর্তের দেয়াল তুলে দিলেন। বিয়ে করে শান্তি নেই ছেলেটার। মাথায় হাত বুলিয়ে ছোট ফুপি চলে গেলেন। নিশাত জড়সড় ভাবে এসে দরজা মেলে দিল। হুট করেই ধেয়ে আসা তুফানের মতোই নিশাতকে আলো থালো করে দিয়ে চুপ করে প্রহর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। টেনে সোজা রুমে নিয়ে আসলো। এখানেও দরজা আটকে দিল। নিশাত ভূতগ্রস্ত হয়ে তাকিয়ে রইল নির্নিমেষ। চক্ষুদয় ঘুমের আবেশে সেকেন্ডে মুদে আসতে চাইছে। প্রহর ভাইকে দাপুটে ভঙ্গিমায় এক পা করে কাছে আসতে দেখে ছিটকে দূরে সরে গেল সে। প্রহরের মন মেজাজ খুব বেশি উত্তপ্ত। রোষের তুরে উচ্চারণ করলো, নকরা করবি না, দাঁড়া ওখানে। নিশাত স্থির রইল। চূড়া নজরে প্রহরকে দেখতে লাগলো। কালো টি শার্ট, জিন্স পরনে, জ্যাকেট খুলে বিছানায় রেখেছে ইতিমধ্যে। ওর আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল তালাবদ্ধ করে অন্য হাতটা নিয়ে হৃদযন্ত্রের উপর রাখলো। পুরন্ত ঠোঁট দুটি নড়ে উঠল সঙ্গে সঙ্গে। বিয়ের প্রথম রাত আজ, উপহার নাকি দিতে হয়? এই হৃদয়টাই তোকে উপহার দিলাম। এটা তোর। আমার হৃদয় ভূমিতে তোরই আধিপত্য রবে চিরকাল। নিশাতের চাহনি প্রহরের বুকের বা পাশে অটল। ভালোবাসা এমন হয়, একটা মানুষ তার মন হৃদয় অন্যের তরে সঁপে দিচ্ছে নিশ্চিন্তে, অথচ ভালোবাসায় যে বেদনা আছে, নিশাত যদি কখনো অজান্তেই কষ্ট দিয়ে ফেলে। প্রহর বুকের মধ্যেখানে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। ঘাড়ে সিক্ত ঠোঁটের ছোঁয়া দিয়ে চলেছে ক্রমাগত। এক লহমায় প্রহরের পিঠ খামচে ধরল নিশাত। তরঙ্গ খেলে যাচ্ছে দেহে, রক্তে প্রবল উচ্ছ্বাস। প্রহর গলার কাছ থেকে মুখ তুলে ওর কপালে, গালে, নাকে অজস্র চুম খেলো। প্রিয় মানুষের সান্নিধ্যে অনুভূতি দমিয়ে রাখা কঠিন। মন যাকে চায় তার প্রতি শারীরিক চাওয়ার অনুভূতি জন্মাবে না, তা হাস্যকর। তবে সব কিছুর একটা সময় আছে। মন দিয়ে পাওয়া নিশাতকে চাইলেই শারীরিকভাবে পেয়ে যেতে পারে, কিন্তু এমনটা সে করবে না, আজ নয়। দৈহিক মিলন লগ্নটা আরও অপেক্ষার প্রহর কাটিয়ে না হয়ে আসুক, তবু সুন্দর সময়ে আসুক। বুকের ভেতরের সামাল রবকে সম্মতি জানিয়ে অল্প করে হেসে বলল, কাল চলে যাব। ইলেকশনের ভেজালে ব্যস্ত থাকব। মন দিয়ে পড়িস। তোর মর্জি হলে আমাদের না হওয়া মিষ্টিমুখটা এখন হতে পারে। নিশাত খিচে রইল। সে নিজ থেকে পারবে না। প্রহর ও কম্পনরত উষ্ঠ যুগলের কাছাকাছি ঠোঁট টেনে কেমন নেশা ধরানো গলায় অনুমতি চাইল। আপনি কি মিষ্টিমুখ করতে সায় দিচ্ছেন, মিসেস মেহরিন মজুমদার নিশাত? নিশাত মন কেমন করা অনুভূতি নিয়ে চোখ বুজে ফেলে। এমন প্রশ্নের জবাব দিতে পারবে না সে কভু।
অব্যক্ত প্রেমে অপ্রকাশিত অভিমানে ধুকে ধুকে মরছে দুইজন অঘোষিত প্রেমিক প্রেমিকা। আজ পদার্থবিজ্ঞান পরীক্ষা। গত রাত থেকে শিমুলের মনটা বড় অপদার্থ হয়ে আছে। কোনো কাজেই না এটা। নয়তো শিমুলের কথার বিরুদ্ধে কেন যাবে? কেন? বারবার করে যে বলছে মন তুই সৌরভ ভাইকেই স্মরণ করবি না, পড়াগুলো চর্চা কর, তবু কেন ওই বদ পুরুষের প্রতিচ্ছবি ভাসিয়ে তুলছে চোখের তারায়? 1 সপ্তাহ যাবৎ সৌরভের সাথে কোনো কথা হচ্ছে না শিমুলের। কলহ বেঁধেছে নিশাত ও প্রহরের বিয়ে নিয়ে। এতগুলো দিন হয়ে গেল, মাস পেরিয়ে গেল, কিন্তু সৌরভ বিয়েটা মানতে নারাজ। 3 দফা ঝগড়া করে শিমুল বোঝাতে ব্যর্থ হলো যে তার ভাই নিশাতকে ভালো রাখবে, মারবে না, শাসাবে না। অথচ সৌরভের একটাই বলি, তোর ভাই মরবে হবে। ছোটবেলায় কম মারতো, আমার সামনেই আমার বোনকে মারতো। আত্মীয়র খাতিরে একটু শব্দটুকু করিনি। বিয়ে করে নিয়ে মারবে না তার কি গ্যারান্টি আছে? তোর ভাই একদিন আমাকেও মেরেছিল বাজারে। আমার মনে হয় আব্বা তোদের পছন্দ করে না বলে কখনো বাড়িতে আসতে দেয়নি, বলেই প্রহর প্রতিশোধ নিতে আমার পিচ্চি বোনকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছে। না হলে কমল মনের মেয়ে হয়ে সে তোর পাষাণ হৃদয়ের অভদ্র ভাইকে ভালোবাসতে যাবে কোন দুঃখে? শেষোক্ত বাক্যে শিমুলের মাথায় রাগ চেপে যায়। কি করে এমন খারাপ মনোভাব পোষণ করতে পারে সৌরভ? প্রতিশোধ? সেটা আবার কি? প্রতিশোধ নিতে হলে কি এতদিনে চাইলে পুরো মজুমদার বাড়িকে জেলে পচিয়ে মারতে পারতো না? নিরুপোপী করুক না নিজে আত্মহত্যা। মহানন্দ গ্রামের মানুষ, সমাজ, মজুমদার বাড়ির মানুষ কি দায়ী নয় মৃত্যুর পেছনে? ওনাদের খারাপ কটূক্তি কি নিরুপোপীকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়নি? তবু স্মরণিকা নিবাসের প্রতিটি মানুষ ক্ষমা করে দিয়েছে তাদের। ক্ষমতা প্রতিপত্তি খাটিয়ে উচ্ছেদ করার সকল সুযোগ সুবিধা থাকলেও আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না হয় তাই নিশ্চুপ ছিলেন শিমুলের দাদা ভাই। আর প্রেম, জেনে বুঝে কেউ প্রেমে পড়ে? যাচাই বাছাই করে প্রেমে পড়লে পৃথিবীর সব থেকে পারফেক্ট মানুষটাকে নিয়ে কারাকারি লেগে যেত মানুষের। প্রেমে পড়তে মোক্ষম লগ্নের প্রয়োজন হয় না, মানুষ বাছাই করতে হয় না। কখন কে কার প্রেমে ডুবে যাবে এটা কেউ জানে না, টের পায় না। হুট করে যখন কাউকে ছাড়া হৃদয়টা শূন্য শূন্য লাগে, সেই অনুভূতি জানিয়ে দেয় প্রেম এসেছে তোমার দুয়ারে। দরজা খুলে সাদরে গ্রহণ করো তাহারে। প্রহর কখনোই নিঃস্বাদকে ভালোবাসতে চায়নি, সর্বদা চেষ্টা করেছে ঘৃণা করার। নয়তো কারণে অকারণে কেন মারত নিশাতকে? নিশাতের কুষ্ঠি ঠিকও যে নারী ভুড়ি জানলেও ছোট থেকে ভালোবাসে তেমনটা নয়। নিশাত তার কাছে অন্য সব কাজিনের মতোই ছিল, কিন্তু এক খ্যাপায় সে লণ্ডভণ্ড করে দিল তাকে। বুকের বা পাশে গেঁথে দিল প্রেম নামক বিষ। এই বিষের শিমুলকে নিঃশেষ করে চলেছে দিনকে দিন। ভালোবাসা না পেলে হৃদয় অশান্ত থাকে, পৃথিবীর সব কিছু তিক্ত লাগে, মুখের স্বাদ অব্দি পানসে হয়ে যায়। ভালোবাসার আবার অনেক জাদু, একটুতেই সুস্থ করে তুলতে পারে মন প্রাণ। অসুন্দর জিনিসটাও সুন্দর লাগে তখন। শিমুল রাগে দুঃখে খুবই প্রায় অশ্রুরুদ্ধ গলায় বলেছিল, শোনেন সৌরভ ভাই, আপনার মন কুৎসিত। আমার লজ্জা হইতেছে আপনাকে ভালোবেসে। যারা ভালোবাসার সম্মান করতে পারে না তাদের ভালোবাসতে নেই। তিতা লাগলেও কথা সত্য। আমি নাদান মানুষ, বুঝি নাই আপনি যে ভিতরে থেকে কালো। আপনার ভালোবাসা পাবার যোগ্যতা নেই, এ কারণেই পিঙ্কিরে হারাইছেন আপনি। কথা শেষ করার আগেই সৌরভ কলটা কেটে দেয়, ব্লক লিস্টে ফেলে দেয় শিমুলের নাম্বারটা। তারপর থেকেই নীরব দ্বন্দ্বের শুরু। পরীক্ষার হলে বারংবার মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছিল শিমুলের। প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছে। সেও নিশাত একই রুমে পড়েনি। হল থেকে বেরিয়ে দেখলো নিশাত হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাত ধরে বলল, আম্মু বলেছে পরীক্ষা শেষে তোকে বাড়িতে নিয়ে যেতে চল। শিমুল কয়েক সেকেন্ড নীরব থেকে দুর্বল কণ্ঠে জবাব দিল, যাব না, বাড়িতে যাব সোজা। কাকা অপেক্ষা করছেন, তোকে নামিয়ে দেব বাড়ির সামনে। কাকাকে ফিরিয়ে দিব, ভাইয়া আসবে। তুই আমি মেলায় যাব ভাইয়ার সাথে। পরীক্ষা শেষ, উপজেলায় আর আসা হবে না। এ কারণে ভাইয়াকে অনুরোধ করেছি আমাকে মেলায় ঘুরতে নিয়ে যেতে। ম্যাট্রিক পরীক্ষার কেন্দ্র পড়েছে উপজেলায়। হর রোজ এখানেই পরীক্ষা দিতে আসতে হয় শিক্ষার্থীদের। উজ্জ্বল সাহেব জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গ্রামের প্রাইমারি স্কুল, হাই স্কুলে বোর্ড পরীক্ষার ব্যবস্থা করার। মেলায় যাবে তা নিয়ে কোনো সমস্যা নেই শিমুলের।
কিন্তু সৌরভকে চোখের সম্মুখে দেখে নিজেকে ঠিক রাখতে পারবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। নিম্নস্বরে ঘোর আপত্তি জানালো। আমি যামু না, বাড়িতে যামু। তোর ইচ্ছে হইলে তুই যা। আর ভাইয়া জানে তুই মেলায় যাচ্ছিস। নিঃস্বাদ চুপসে গিয়ে বলল, আচ্ছা তুই কি বলে দিবি শিমুল? তুই আমার ভাইয়াকে না জানিয়ে অঘটন ঘটছিস, বলবো না? মেলায় ঘুরঘুর মোটেও খারাপ কিছু না। আমার খারাপে তুই সামিল হ, তাহলে প্রহর ভাই জানবে তুই ছিলি আমার সাথে, সুতরাং তুইও দোষী। তাছাড়া বিয়ের পর স্বামী নিয়ে মেলায় ঘোরার সৌভাগ্য কি আমার আছে? তিনি এখন প্রভাবশালী নেতা, এমপি সাহেব, আগে পিছে পুলিশ বডিগার্ড থাকে। আমার মতো আম জনতার কাছে যাবার সাধ্য আছে নাকি? তুই নিছক অভিমান করতেছিস নিশু। জানিস তো কত ঝামেলা গেল ভাইয়ার উপর দিয়ে। তোদের বিয়ের পরে যে সকালে গেল, একটাবার আসার সুযোগ পাচ্ছে না। নতুন নেতা হবার দরুন আগে সব কাজ বুঝে নিতেছে। সমাবেশে যোগদান কত কি, খাওয়ার জন্য ফুরসাত মিলে কিনা কে জানে। ভাইয়া নিজের অবস্থার কথা কখনো জানায় না। বুদ্ধি করে মা বাড়ির ল্যান্ডলাইনে কল দিয়েছিল বুয়ার থেকে জেনে নিতে ভাইয়া কখন ফিরে, খায় কিনা ঠিক মতো। বুয়া জানায় প্রায় না খেয়ে ঘুমিয়ে পড়ে, আর না হয় মধ্যরাতে খায়। নিশাত হতভম্ব নিশ্চুপ। সে কখনোই জানতে চায়নি প্রহর ভাই কেমন আছে। পরীক্ষার চক্করে কথাই হয় না ঠিকঠাক, অথচ কাজের প্রেশারে থেকে লোকটা এক বেলায়ও তাকে খাবারের কথা জিজ্ঞেস করতে ভুলেনি। 3 বেলা নিয়ম করে রুকিয়ার কাছে জানতে চেয়েছে নিশাতের হালচাল। রুকিয়া গর্ব করে বলেন, নিশাত কপাল করে এমন স্বামী পেয়েছে। খারাপ লাগছে তার। বউ হিসেবে একদিন ভুল করেও জানতে চাওয়া দরকার ছিল না, কিন্তু তার মাথায় ব্যাপারগুলো আসতোই না। গেট থেকে বের হয়ে দেখেই সামনে ড্রাইভার কাকা, হাতে ওনার বাটন ফোন। নিশাতকে দেখে বাড়িতে বললেন। নিশাত ইতস্তত করে মোবাইল হাতে নেয়। শিমুলের অবাক কণ্ঠস্বর। কে কথা বলবে কাকা? শিমুল নিশাতের কানে ফিসফিস করে বলল তৎক্ষণাৎ, অভিমান ভুলে যান, দূরে গিয়ে এখন প্রেম আলাপ করুন ভাবি। নিশাত লজ্জাবনত হয়ে সামান্য দূরে সরে আসলো। কানে ধরে আস্তে করে হেলো বলল। আজ এটাও জিজ্ঞেস করলো, কেমন আছেন? সকালে উঠে সূর্য দেখেছিলি? কোন দিকে উঠেছিল? তাচ্ছিল্য করে বলল প্রহর। নিশাত লজ্জিত ভঙ্গিতে তরতর করে বলল, আমার ভুল হয়েছে, আমি আপনার খবর নিইনি, আপনার যোগ্য বউ হতে পারিনি। তোকে যোগ্য হতে কে বলেছে? আর খবর কেন নিতে হবে? রোগ হলে ওষুধ খেলে যেমন সেরে যায়, তোর কণ্ঠ শুনলেই আমি ভালো হয়ে যাই। তুই আমার বউ, আমার চিরকালের সঙ্গী, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তোর আমার যত্ন নিতে হবে না, আমি তোর যত্ন নেব। তুই শুধু আমার হয়ে থাক, তাতেই চলবে। নেশাত অল্প করে হাসল, নিঃশব্দ হাসি। প্রহর ভাইকে দেখতে ভীষণ ইচ্ছে করে। আজকাল হৃদয়ভূমিতে খরা দেখা দিয়েছে তাকে না দেখতে পেয়ে। নিজেকে একলা পথিক মনে হয় মাঝে মাঝে। একবার কি বলবে, আপনি আসুন প্লিজ, অনুরোধ করবে? পরক্ষণই চিন্তা ভাবনা দমিয়ে ফেলল সে, প্রহরের কাজের কথা চিন্তা করে। শুধু বলল, আপনি কোথায় যাচ্ছেন? গাড়ির শব্দ পাওয়া গেছে। যাচ্ছি কোথাও। পরীক্ষা কেমন হলো? উল্টাপাল্টা কিছু লিখে আসিসনি তো? নিউটন অনেক কষ্ট করে গাছ থেকে আপেল মাটিতে পড়া নিয়ে গবেষণা করে সূত্র বানিয়েছিল। ওনার কষ্টকে সম্মান করে সব কিছু সঠিক লিখে এসেছিস তো? আপনার কি মনে হয় আমি ফিজিক্সে গাধি? আলবাত, যে মাথা মোটা সে সব কিছুতেই মাথা মোটা। সম্মান বাঁচিয়ে রাখিস। মানুষ যেন আমার কাছে এসে না বলে নেতার বউ ম্যাট্রিক ফেল। নিউটনের দ্বিতীয় সূত্রটা বল, তাইলে বুঝবো তুই পদার্থে প্লাস পাবি। নিশাত অল্পক্ষণ ভেবে বিনা নোটিশে কল কেটে দিল। নিউটনের দ্বিতীয় সূত্র মনে আসছে না তার এই মুহূর্তে। পারে সে, কিন্তু মনে আসছে না। সব কেমন গুলিয়ে যাচ্ছে। প্রহরা আবারও কল দিল, ধরেনিও। ড্রাইভার কাকার হাতে মোবাইল দিয়ে তাড়াহুড়ো করে বলল, আপনি চলে যান, ওনাকে বলে দিয়েন ভাইয়া এসছে, তার সাথে চলে গিয়েছে, সেও যাবে। না আমি। নিশাত শিমুলের হাত চেপে ধরে বলল, ভাইয়া অপেক্ষা করছে, চল। সত্যি সত্যি সৌরভ টমটম নিয়ে অপেক্ষা করছে। শিমুল তার দিকে পল অনুপল চেয়ে তড়িৎ গতিতে দৃষ্টি সরিয়ে টমটমে উঠে বসলো। সৌরভও এক পল চেয়ে সামনে বসে পড়ে ড্রাইভারের সাথে। বাণিজ্য মেলা, বছরে একবার
বসে উপজেলায়। সারি সারি চুড়ি, মালা, দুল, কসমেটিক্সের জমজমাট দোকান দেখে নিশাত মহা খুশি। এইসবের প্রতি ঝোঁক তার প্রবল। প্রথমেই দৌড়ে দৌড়ে চুড়ি দেখতে চলে গেল সে। শিমুল পেছনেই হাঁটছিল মন্থর গতিতে। পুরুষালী কণ্ঠটা অনায়াসে তার কর্ণকুহরে প্রবেশ করলো। আমি ব্লক খুলে কতবার কল দিলাম তোকে, পাল্টা ব্লক কেন দিয়েছিস? শিমুল নির্বাক, বোবা সেজে চুপ করে হাঁটতে লাগলো। সৌরভ আর একটু কাছে এসে অধৈর্য গলায় বলল, সেদিনের জন্য সরি, আর অমন বলবো না। তোর ভাই ভালো, আমিই খারাপ। তবুও চুপ করে থাকিস না। তোর স্তব্ধ গ্রাম্য ভাষার মিশ্রিত কথাগুলো আমাকে ভীষণ তোড়ায় শিমুল। না শুনতে পেয়ে দম আটকে আসছে। নিশাত একটা দোকানে গিয়ে মহা আনন্দে রং বেরঙ্গের চুড়ি দেখতে ব্যস্ত। আগে পিছে কে ছিল তার খেয়াল নেই। শিমুল সেদিকে পা বাড়ালো। শিমুলের নির্বিকার ভাব দেখে মেজাজ সপ্ত পর্যায়ে পৌঁছে গেল। সৌরভের হাত টেনে ধরে রাগান্বিত সুরে বলে উঠল, কথা আছে, চল। নিশেও ঘিরে ফিরে দেখুক। শিমুলের কণ্ঠে চাপা রাগ, অভিমান। যাব না। তুই যাবি, তোর ঘাড়, নাক, কান সব যাবে। বলে টেনে হিচড়ে ভিড়ের মাঝে দিয়ে অন্যদিকে নিয়ে যেতে লাগলো সৌরভ। কাউকে তোয়াক্কা করার সময় নেই এখন। আগে শিমুলের সাথে অদৃশ্য সম্পর্ককে আবার জোড়া লাগাবে, তারপর বাকি সব। শিমুল জোরাজুরি করেও ছাড়াতে পারল না নিজেকে। নিশাদ ভ্যালভেটের চুড়ি হাতে পরে দেখছিল চুড়ির রং কালো। একটা নিয়ে ফর্সা হাতে পরতেই বেশ সুন্দর দেখালো হাতটা। আরেকটা পরতে নিয়ে ভরকে গেল সে। আকস্মাৎ একটা বলিষ্ঠ হাত তার বাম বাহু চেপে ধরল, কাঁপন ধরে দিল হৃদয়ে। চুড়িগুলো এক এক করে পড়ে গেল নরম ঘাসের বুকে। বয়স্ক দোকানদার চেঁচিয়ে উঠল, এই মাইয়া, চুড়িগুলা ভেঙে ফেলবি, জরিমানা না দিয়ে যাইতে পারবি না। নাধর কান্তি সবুজ ঘাসের বুকে এলোমেলো হয়ে পড়ে আছে ভেলভেটের কৃষ্ণাভ চুড়িগুলো। ভাঙেনি একটাও। পাটা মারিয়ে জুতার তলানিতে ঠাঁই দিল তাদের লম্বাটে এক পুরুষ। পকেট থেকে 500 টাকার চকচকে একটি নোট বের করে বাড়িয়ে দেয় প্রবীণ দোকানের দিকে। টাকাটা হাতে নিতে ধানায় পানায় করলো বৃদ্ধ। নিতে তার ভীষণ দ্বিধা। নিশাতে রোগাটে দেহ নিজের বক্ষস্থলে বেঁধে রেখে বলল সে পুরুষ, আপনার কর্কশ কণ্ঠে মিথ্যা শুনে ভয় পেয়েছে আমার বউ। চুড়ি একটাও ভাঙেনি, সবে নষ্ট করলাম আমি। ক্ষতি না করে জরিমানা দেওয়া যায় না, তাই করেই ক্ষতিপূরণ দিচ্ছি, নিয়ে নিন। সামনের মানুষকে দেখে মুখে রং উড়ে গেল দোকানের। কুচকানো চামড়া হয়ে যায় বিবর্ণ। চিনতে পেরে আমতা আমতা করে, ঘাসের ওপর পড়লে কি ভাঙে নাকি? স্যারের কথা কইয়া লাইছি, টেহা দেওয়ান লাগবো না স্যার। আপনার আব্বার দৌলতে প্রতি বৎসর মেলা দোকান দিতে পারি। এই মাইয়া যে আপনার বউ, এটা জানতাম না। নিশাদ ঘাড় ঘুরিয়ে প্রহরকে দেখলো। মানুষটা শুকিয়ে গেছে খুব। ঠোঁট কালচে, চোয়াল শক্ত, উজ্জ্বল শ্যামলা রংটা প্রায় মলিন হয়ে গিয়েছে। নির্বাচনের সময় থেকে এমপি হওয়ার সময়টুকু পর্যন্ত নিজের প্রতি চরম অবহেলা, দারুণ এমনতর দশা বুঝতে বাকি থাকলো না ওর। পুতুলের ন্যায় মিশে রইল বুকে। মেলার উৎসুক জনতা ওদের দেখছে। সবার উত্তেজনাপূর্ণ দৃষ্টি জুড়ে এখন পুলিশ, বডিগার্ড আর নেতা প্রহর এজাব। নিশাত তার বউকে নিয়ে একটা কানাঘুষা চলছে। রীতিমতো বোঝা গেল গ্রামের খবর উপজেলা অবধি আসেনি। মন্ত্রীর বড় ছেলে বিয়ে হলো, অথচ কেউই জানে না। অস্পষ্ট কানে আসছে কথাগুলো প্রহরের। নিশাতের মলিন মুখের দিকে চেয়ে দোকানিকে প্রশ্ন করে, ঝুড়ি আছে আপনাদের? থাকলে 20 ডজন চুড়ি প্যাক করে দিন। তোর কোনগুলি পছন্দ নিশু? হাত দিয়ে দেখিয়ে দে। নিশাত কিংকর্ত বিমূঢ়। এত চুরি দিয়ে কি করবে সে? শখের বশে ধরেই কেমন ফ্যাসাদে জড়িয়ে গেল। চুড়ি লাগবে না আমার। ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল সে। প্রহর বক্ষ বাঁধন থেকে মুক্ত করে দিয়ে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো, কেন লাগবে না? মেলায় এসেছিস কেন তাহলে? অবশ্যই নিতে হবে তোর। শিমুল আর তোর ভাই কই? ড্রাইভার কাকা বলল তারা সহ আসছে। নিশাত অবিন্যস্ত চোখে আশেপাশে তাকায়। কোথাও নেই দুজনে। গেল কোথায়? সে ভেবেছিল ওর সাথেই বোধহয় আছে। চুরি দেখায় এতই মত্ত ছিল যে ওদের ভুলেই বসেছিল। মিনমিন করে বলে,
আছে হয়তো এদিকেই। প্রহর বাঁকা হেসে বলে, চুরি দেখ তুই, শ্রদ্ধেয় মামুজানের আরেকটা হার্ট অ্যাটাকের সময় ঘনিয়ে এসেছে। নিশাতের চমকিত কণ্ঠস্বর। আব্বা হার্ট অ্যাটাক করবে কেন? তোর ভাইয়ের জন্য। ভাইয়া কি করেছে? সময় এলে বুঝবি। চুরি চয়েস কর। নিশাত লাল সবুজ সোনালী রঙের 3 ডজন চুড়ি দেখে বলল। এগুলোই নেব। প্রহর চোখজোড়া সংকুচিত করে চাইল, তেজে গলা। তোর জামাই কি কিপ্টে নাকি? কয়টা বাচ্চা আছে তোর যে তাদের ভরণ পোষণের কথা ভেবে কিপ্টামি করছিস? সদ্য ম্যাট্রিক দেওয়া মেয়েদের এত হিসেবে হতে হয় না। মামুজানের অভ্যাস ছাড়, একমাত্র মেয়েকে অনুষ্ঠান করে তুলে দিতে পারবে না, সে কারণেই ইন্টারের পর শ্বশুরবাড়ি পাঠানোর অজুহাত দেখায়। ততদিনে মানুষজন অনুষ্ঠানের কথা ভুলে যাবে, সেটা ভালো করে জানেন উনি। কেন রে, আমি কি বাঘ? খেয়ে ফেলবো তোকে? মামুজান এমন বিহেভ করছে যেন তুই তুলতুলে কেক আর আমি রাক্ষস। ঠিকই আমার শত্রুর হাতে তুলে দিচ্ছিল, তখন কই ছিল এমন অজুহাত? যত কিপটেমি শয়তানি বুদ্ধি আমার বেলায়। নিশাত কথার দাপটে বাধ্য হয়ে বলে, সব চুরি নেব, সব নিয়ে নে। প্রহর ওর হাত টেনে নেয় মুখের সামনে, ফর্সা হাতে সোনালি রঙা কয়েকটা চুড়ি পরে বলে, এখন একদম প্রহরের বউয়ের মতো কথা বলেছিস সুইটহার্ট। শিমুল দিশেহারা হয়ে খপ করে কামড় বসে দিল সৌরভের হাতে। সৌরভ হতভম্ব ক্যাটকাটে স্বরে চেঁচে উঠল, কামড় কেন দিলি পাগলের জাত? মাথায় রক্ত চাপল শিমুলের, ক্রোধান্বিত গলায় বলল, আমি পাগলের জাত? আপনার সাহস কেমনে হয় আমারে টাইনা আনার? মেলার মাঠের শেষ প্রান্তে একটা ঝিল আছে, তাতে অসংখ্য কচুরি পানার রাজত্ব। ঝিলের কুল ঘেঁষে 4-5টে ফুচকা চটপটের দোকান বসেছে। দোকানগুলোতে মানুষের দুর্দান্ত হট্টগোল। সৌরভ অল্প দূরত্ব বজায় রেখে প্রচণ্ড নরম কণ্ঠে শুধায়, পাগল হবি কেন? তুই হলি শরতের সকালের সুরভিত শিমুল ফুল। শিমুল ভ্রু কুচকে তাকালো, বলল, ঢং কইরা শিমুল ফুল ডাকার লাগবো না। কি বলতে আনছেন সেটা বলেন সৌরভ ভাই। ব্লগ খুলে দে, কলে কথা বলবো তোর সাথে। আপনার সাথে কেন কথা বলবেন? সব সময় যে কারণে বলি। কোন কারণে বলেন? সৌরভ এদিক সেদিক তাকিয়ে নিম্ন স্বরে বলে, কোন কারণে বলি জানিস না? শিমুল অভিমান ভরপুর গলায় বলে, না, আপনার সাথে আমার কোনো কথা নেই। সৌরভ অসহায় চোখে চেয়ে বলে, অনেক কথা আছে, একটু শোন। মুখ অন্যদিকে ঘুরে রাখল শিমুল। হৃদয় সমুদ্রে উথাল পাতাল ঢেউ উঠছে। কত আর অনুভূতি বুঝে চলবে মন? অব্যক্ত অনুভূতি প্রকাশ না হলে কিভাবে এক হবে দুজনের পথ? ভবিতব্য পরিকল্পনা করার পূর্বে সম্পর্ক স্পষ্ট করা খুবই প্রয়োজন। জলদি বলেন, নিশুরে ফেলে আসছি, ফিরে যেতে হইব। সৌরভের পুরুষালী কণ্ঠটা সমস্ত জড়তা আশঙ্কাকে ঝেড়ে ফেলে দিয়ে পুরো শক্ত হয়ে বলল, তোকে গ্রহণ করলে আব্বা আমাকে নিঃসন্দেহে ত্যায্য করবেন, ভয় পায় না আর? তোকে চাইলে ফুপা ফুপি তোর 2 ভাই কি আমায় ফিরিয়ে দেবে? শিমুলের ভেতর কেবল ভালোবাসির শব্দখানা শোনার আশায় শুকিয়ে মরুভূমি হয়ে গিয়েছে, অথচ সৌরভের মুখ থেকে নিঃসৃত হচ্ছে অন্য কিছু। আপনি কেন চাইবেন আমাকে? ভালোবাসি বলে ভালোবাসার মানুষকে চাইতে হয়, আগলে রাখতে হয়, নিজের সম্পত্তি বলে দাবি করার বন্দোবস্ত করতে হয়। সৌরভের সরল সোজা স্বীকারোক্তি শিমুলের মনের বাঁধ প্রবল জোয়ারে হয়ে ভাসিয়ে নিয়ে গেল অতল গহ্বরে। যেমন করে ভয়ঙ্কর জোয়ারে সে ভাসিয়ে নিয়ে যায় সমুদ্রের বালির বাঁধ। ধক করে উঠল বুকটা, সময় থমকে গেল। আশপাশ অচেনা রূপ ধারণ করল, অদ্ভুত অজানা অনুভূতিতে মুখরিত হয়ে গেল হৃদয়ভূমি। অভিমান জেদের সমাপ্তি ঘটিয়ে এক রাশ লজ্জারা হামলা চালায় শিমুলের অভ্যন্তরে। সৌরভ স্মিত হেসে বলল, আইডিয়া দে, কিভাবে বলবে তোর পরিবার রাজি হবে? আপাতত শুধু রাজি করিয়ে রাখবো, বিয়ে তুই আরও একটু বড় হইলেই করব। শিমুল একটু বুদ্ধি করে বলল, নিশুকে বেঁধে রাখলে ভাইয়া রাজি হয়ে যাবে? চোখ বড়সড় করে তাকালো সৌরভ, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তখন 11 কি 12 বছরের ছিলাম। ক্রীড়া প্রতিযোগিতায় প্রস্তুতি চলছে। তোর ভাই ক্রিকেট প্র্যাকটিস করছিল একদিকে, আর আমরা হ্যান্ডবল। ক্রিকেট বলে এসে আমাদের
সাথের একজনের বুকে পড়ল। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বল ফেরত দেব না। স্যার বিচার করবেন, তারপর দেব। কারণ স্যার বারবার করে বলেছে আগে হ্যান্ডবল চর্চা হবে, তারপর ক্রিকেট। কিন্তু তোর ভাই সবসময় নিজেকে ওস্তাদ মনে করতো। বল দেব না বলে অসম্মতি জানালে সে সবার সামনে ক্রিকেট ব্যাট দিয়ে আমার পায়ে আঘাত করে বসে। ব্যথায় টানা 7 দিন কেতরেছি আমি। সামান্য বলের জন্য এমন করেছে। বউ না দিলে আমাকে মাটির নিচে পুঁতে ফেলবে শিওর থাক। গুন্ডা ছেলেরা কারো পরোয়া করে না। আপনি আবার আমার ভাইয়াকে নিয়ে নিন্দা করছেন? সাপের মতো ফুসফুস করে উঠল শিমুল। সৌরভ ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, প্রশংসা করছি, অনেক সাহসী তোর ভাই, নইলে এমপি হওয়া এত সোজা? সাহসের অভাবে আমরা হতে পারলাম না, সে সাহসী পুরুষ বলেই হতে পেরেছে। সৌরভ শিমুলের অপেক্ষায় গাড়ির কাছে দাঁড়িয়ে থাকলেও নিঃস্বাদ আগ্রহী দৃষ্টি ওদের খুঁজে চলেছে। আকস্মাৎ দুজনের লাপাত্তার ব্যাপারটা হজম করতে পারছে না ও। পাশ থেকে ভরাট কণ্ঠের প্রশ্ন এলো। তোর ভাই প্রেম করে? হতবাক সে বিস্ফোরিত নয়নে প্রহরের দিকে তাকায়। প্রেম পিঙ্কের সাথে করত, কিন্তু এখন এমন প্রশ্ন কেন করছে প্রহর? মিনমিন করে উত্তর দেয়, না। ওই সময় সৌরভ শিমুল হাজির হলো। পেছনে বডিগার্ড প্রহর খুঁজে আনতে পাঠিয়েছিল। ভাইকে দেখে মুখ ধরফর করে উঠল শিমুলের। চূড়া নজরে চেয়ে নিঃসতের দিকে এগিয়ে গেল। সৌরভ স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে বোন জামাইকে জিজ্ঞেস করলো, কেমন আছিস? প্রহর ঠোঁটের কোণে সুপ্ত হাসি এঁকে জবাব দেয়, ভালো। কোথায় গিয়েছিলি তোরা? শিমুলের মুখশ্রী ফ্যাকাশে হয়ে গেল ভয়ের তোপে। ভাইয়ের গভীর চাহনিতে ধরা না পড়ে যায়। সৌরভ সামলে নিল, নির্বিকার অভিব্যক্তিতে জানান দিল, শিমুল ওয়াশরুমে যাবে বলল, নিয়ে গেলাম। 4টে গাড়ি রাস্তার ধুলোবালি উড়ে উপজেলা ছেড়ে গ্রামের পথে নামলো। মজুমদার বাড়ির সামনে ব্রেক কষে থেমে যায় সবকটা ইঞ্জিন। রোকেয়া গেট খুলে বেরিয়ে এলেন গাড়ির শব্দ পেয়ে। বিয়ের পর মেয়ের জামাই এক মুহূর্তের জন্য আসেনি। সৌরভ গাড়িতে ফোন দিয়ে বলেছিল প্রহর এসেছে। সেই অনুযায়ী হরেক পদের রান্না শুরু করলেন। গাড়ি থেকে নেমে রোকেয়াকে সালাম দেয় প্রহর। আসার সময় প্ল্যান করে এসেছিল আজ প্রথমে শ্বশুর বাড়িতে যাবে। শ্বশুরের সঙ্গে কিছু বোঝাপড়া আছে তার। সেই মোতাবেক মিষ্টি ফল ফলাদি নিয়ে হাজির বাড়িতে। প্রহর রোকেয়ার সাথে বাড়িতে প্রবেশ করে। নিষাদ শিমুল গুটি গুটি পায়ে আগায় পেছন পেছন। পিঙ্কির মা শরবতের গ্লাস এনে হাসি মুখে বলে, প্রহর হাতে তুলে নেয়। ধন্যবাদ মেজো মামি। পিঙ্কি আসে না? না, ও পোয়াতি, জার্নি করলে সমস্যা হয় যদি, এজন্যই কারিম আসতে দেয় না। বাহ, এটুকু বয়সে কি সুন্দর ঘর সংসার করছে, স্বামীর বাধ্য হয়ে চলছে। অনেক মেয়েরা এ বয়সে বিয়ে বসলে সংসারের প্রতি অনীহা করে, অবুঝ সেজে থাকে। পিঙ্কিকে আমার বেস্ট ঘরণী অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করছে মামি। পিঙ্কের মা হেসে পা বাড়ালেন রান্নাঘরের দিকে। নিষাদ বুঝলো খোঁচার তীর তার দিকে নিক্ষেপ করা হয়েছে। সে সংসার করতে অনীহা করেনি, আব্বার কথারও নাকচ করতে পারছে না। তার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, তবু বিয়েটা মেনে নিয়েছেন উনি। শেষে একটা আবদার করেছে, ইন্টার শেষ করলে প্রহরের হাতে তুলে দেবে। এতে কিভাবে না করা যায়? রোকেয়া সেও ওকে স্কুল ড্রেস পাল্টে নিতে বলল। প্রহর তার কাছে জানতে চায়, মামুজান কোথায়? কিছু কথা আছে ওনার সাথে। রোকেয়া চিন্তিত হয়ে প্রত্যুত্তর করে, ঘরে আছে, কি বলবি? কথা বলে এসে জানাচ্ছি তোমাকে। ঘরে বসে বাজার থেকে আনা পত্রিকা পড়ছিলেন রফিক আজম। দরজায় ঠক ঠক আওয়াজ শুনে সেদিকে তাকিয়ে মেজাজ সপ্তমে পৌঁছে গেল। থামথমে কণ্ঠে বলে উঠলেন, সেজন্য এসেছো? শ্বশুর বাড়িতে আসবো না? নানার বাড়িতে আসা নিষিদ্ধ ছিল, শ্বশুর বাড়িতে আসাও কি নিষিদ্ধ? প্রহর চেয়ার টেনে বসলো, গুরুতর ভঙ্গিতে বলল, ইম্পর্টেন্ট কথা আছে বলে আপনার ঘরে এসেছি মামুজান। বিয়ের দিন নির্বাচনের চিন্তায় বলা হয়নি। রফিক আজমের কপালে কুঞ্চিত রেখার দেখা মিলল। জলদ গম্ভীর স্বরে বললেন, কি কথা? প্রহর বেকায়দায় হেসে সাফ সাফ বলল, যৌতুকের কথা। আপনার একমাত্র মেয়ের জামাইকে যৌতুক দেবেন না? যৌতুক হিসেবে আমার এটা চাই। প্রহরের বাড়ানো কাগজটা নিয়ে পড়ে দেখলেন তিনি।
তেতে উঠলেন সঙ্গে সঙ্গে। এই উদ্দেশ্যে নিশাদকে বিয়ে করেছো তুমি, তাই না? আমি আগেই জানতাম এমন কিছুই হবে, এজন্যই বাড়িতে আসতে দিতাম না তোমাদের। বেদপের পায়ে বাড়িতে পড়ুক কখনোই চাইনি। আমি চাইলে আপনাকে নিঃশেষ করে দিতে পারি। রবিন মামা রাজি। আপনাকে বদনাম করার উদ্দেশ্য আমার নেই। আপনি পাপ করেছেন, মিথ্যা বদনাম রটিয়েছেন। আপনাদের ধ্বংস করা আমার জন্য মশা মারার মতো, কিন্তু সম্মান রক্ষার্থে আমি এমন কিছুই করিনি। গ্রামের লোকজন ডাকে সুন্দর করে ব্যাপারটা আগামীকাল মীমাংসা করবেন। আমি নিজের মতো করে আমার চাওয়া হাসিল করতে গেলে আপনার সম্মান দাফন হয়ে যাবে চিরতরে। আর নিশুকে বিয়ে করার আমার একটা উদ্দেশ্য ছিল এবং আছে, তা হলো ভালোবাসা। তুমি যা চাইছো এরকম করব না। যুগ যুগ আগের ভেজাল কেন টেনে আনবো আমি? দম্ভ, হিংসা এসব বহন করে ধ্বংস ব্যতীত কিছুই পাবেন না। আপনি আমাদের অপছন্দ করেন বলেই হয়তো সৃষ্টিকর্তা আমাকে আপনার মেয়ের সাথে বেঁধে দিয়েছে। নতুন সম্পর্ক বাঁধতে চলেছে। আগামীকাল আপনার আমাদের সম্মানের নতুন পথ তৈরি হবে, আর নয়তো অধপতন হবে আপনার অহংকারের। গেট রেডি ডিয়ার মামুজান। কথাটা বলে বেরিয়ে গেল প্রহর। রফিক আজম কাগজটা নিয়ে বসে রইলেন দুশ্চিন্তায়। আগে আজ করতে পেরেছিলেন প্রহর গর্ত খুঁড়ে কিছু বের করার ছেলে। নিজের ফুপুর বিষয়টা ধামাচাপা দিয়ে বিনা দোষে অন্যায় মাথায় নিয়ে থাকার পাত্র না সে। শীতের আমেজ প্রায় শেষ, গ্রীষ্ম সদ্য জন্মেছে, খেলা করছে প্রকৃতির কুল জুড়ে। উষা বনে ফুলগুলো ছুঁয়ে দেখছে। ততই হলদেটে একটা ফুল ছিঁড়ে নিয়ে তার কানের পাশে গুঁজে দেয়। তাকায় প্রগাঢ় দৃষ্টিতে। এই মুখ সে প্রতিদিন দেখতে পায় না, দেখার সৌভাগ্য হয় না। দূরত্ব আজও শেষ করেনি উষা। গ্রাম থেকে ফিরে এসে পুনরায় চলে যায় সে মেডিকেল হলে। গুঞ্জন কিনা জানে না, তবে শুনেছে লন্ডনে চলে যাবে উষা। আজ নিজেই ফোন করে ঢাকা থেকে বাইরে নির্জন পরিবেশে ডাক পাঠিয়েছে তাকে। তোমাকে কেন ডেকেছি জানো ভাইয়া? জানবো কিভাবে? বলিস নে। শাড়ি পরেছিস কেন? অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তোকে। তোমার জন্যই পরেছি। তুমি আমার বর না? বউ মানুষ, আমি বরের জন্যই তো শাড়ি পরবো। প্রত্যয় উষার নরম গালে শক্ত হাত রাখে, পরম আদর মাখে। টলমলে ভাসা ভাসা চোখে চোখ ডুবে বলে, তোর মধুময় কথা আমার হজম হচ্ছে না ভোরের পাখি। দূরত্ব আরো বাড়াবি বলেই কি প্রেম দেখাচ্ছিস? মায়া দেখিয়ে দেহের মৃত্যু ঘটাতে চাইছিস? আমার পাপের শাস্তি হয়ে গেছে। তোকে ছাড়া বল অনুবল ধুকে ধুকে মরে আমার মন। দেহটুকু বেঁচে আছে তোর পথে। আর রোজ স্বপ্ন দেখে আমাদের ঘরে নতুন আরেক ভোরের পাখি জন্ম নিয়েছে। আমার স্বপ্নটা বাস্তব করে দে উষা। আমি মৃন্ময়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম, পাইনি তাকে। ভালোবাসাকে অবজ্ঞা করার মতো কঠিন কাজ আর কিছু নেই। যারা অবহেলা করে নির্ঘাত মূর্খ সে। উষা অবোধ মূর্খ হতে চেয়েছে, ভাগ্যের উপর অভিমান করেছে। মৃন্ময়ীর বিদায়কালীন দুটো বাক্য খান খান করে ভেঙে দিয়েছে তার রাগ, অভিমান, কষ্টের মজবুত প্রাচীর। এতদিন যাবৎ প্রত্যয়কে দূরে ঠেলে দেওয়া তার অন্যায় ছিল? মোটেও না। বরং দূরত্বের দেয়াল না তৈরি করলে সে নিজের করা অন্যায় পাপ উপলব্ধি করতে পারত না। মনে অনুশোচনা জন্মানোর বদলে সেগুলো চাপা পড়ে থাকতো। কৈশোর থেকে যৌবনে আসার সময়টাতে সঠিক পথে থাকাটা চাঁদ ছুঁতে পারার মতো দুরূহ বিষয়। প্রত্যের যেই অবাধ্য চাওয়া মৃন্ময়ী উষাকে নিপতিত করেছিল অন্ধকারে। কষ্ট পেয়ে যতই দূরে থাকুক উষা, তত্ত্বের জন্য ভালোবাসা কমেনি এক চিমটি, বরঞ্চ ভয়াবহভাবে বেড়ে চলছিল। প্রত্যয়ের খড়খড়ে গালে হাত রাখেও চাউনি স্থির, গভীর অস্ফুট স্বরে বলে, তুমি কি তোমার ভোরের পাখিকে আর কষ্ট দেবে ভাইয়া? হ্যাচকা টানে উষাকে গভীর আলিঙ্গনে বেঁধে নেয় প্রত্যয়। গালে গাল ছুঁয়ে কর্ণকুহরে বাতাসের মতো ফিসফিস করে বলল, যত বেশি ভালোবাসলে তুই হাসি খুশি থাকবি, তার থেকে দ্বিগুণ ভালোবাসবে তোকে উষা। তুই শুধু রাতের সমাপ্তিতে ভোরের পাখি হয়ে নেমে আসিস আমার বুকে, মিশে থাকিস প্রণয় কালেও আমার সাথে। মৃন্ময়ী চলে গেছে, হারিয়ে গেছে বহু দূরে। ক্ষমা করে দিয়েছে সে তোমাকে। শূন্য হাতে এ শহরে এসেছিল, শূন্য হাতে ফিরে গিয়েছে। ভাগ্য চরম বেইমানি করেছে তার সাথে। উষা ব্যাগ থেকে একটি চিঠির খাম বের করে প্রত্যয়ের হাতে ধরে দিল। চোখ জোড়া সংকুচিত করে তার দিকে তাকালো প্রত্যয়। বিস্ময়াহত
হয়ে ছোট্ট করে উচ্চারণ করে, চিঠি? তোমার জন্য। আমাকে চিঠি কে দিল? মৃন্ময়ী। প্রত্যয় দ্বিগুণ চমৎকৃত চেহারা নিয়ে প্রশ্ন করলো, কখন দিল? 1 সপ্তাহ আগে, যাওয়ার আগের দিন। তোর সাথে দেখা করে গিয়েছিল? হ্যাঁ, চিঠিটা তোমাকে দিতে বলল। চিঠির খাম খুলতে খুলতে প্রত্যয় জিজ্ঞাসু গলায় বলে ওঠে, তুই খুলিস নি? তোমার নামে চিঠি দিল, তুমি পড়বে বলে। আমি পড়লে অন্যায় হয়ে যাবে না? তোর অধিকার আছে পড়ার। অধিকার আছে, তবে আমি চাই না পড়তে। মৃন্ময়ী, চিঠির ভাষাগুলো একান্তই তোমার মাঝে থাকুক। প্রত্যয় অতি যত্নে খাম খুলে চিঠিটা বের করলো, মেলে ধরলো মুখের সামনে। কাঠের পুতুল যেভাবে নাচে এক হিংস্র জানোয়ারের ভয়ে, আমি সেভাবেই নেচেছিলাম। নিজের জীবনের তিক্ত সত্যতা গোপন রেখেছিলাম ভীষণ যত্ন সহকারে। প্রথম ভালোবাসা হারিয়ে দ্বিতীয় ভালোবাসা আঁকড়ে ধরতে আমার ছিল অগাধ ভয়। নিজেকে যতটা শক্ত কলসে লুকিয়ে রেখেছিলাম আমি, ভেতর থেকে আমি তার চেয়েও নরম ছিলাম। আমার প্রথম ভালোবাসা আপনার মতো ছন্নছাড়া এক যুবক ছিলেন। কিশোরগঞ্জে অতিথি হয়ে এসে কেড়ে নিয়েছিল আমার মন। আমি তখন সদ্য মেট্রিক দিয়ে কলেজে পদার্পণের দিন গুনছি। হুট করে ঝোড়ো হাওয়া হয়ে জীবনে এলো সেই যুবক। আমাদের বাড়ির পাশে এক বড় ভাইয়ার বন্ধু হবার খাতিরে বেড়াতে সেখানে এসেছিল সে। সেখান থেকেই পরিচয়, আর পরিচয় থেকেই প্রণয়। প্রণয়ের কয়েক মাসের মাথায় বিবাহ বন্ধনে জড়িয়ে যাওয়া। আসলে মা ছাড়া বড় হয়েছি তো আমি। বাবা ব্যাংকের চাকরির জন্য তেমন সময় দিতে পারতো না আমায়। কারো হুট করে পাওয়া ভালোবাসায়, ভালোবাসার কাঙাল আমি নিমিষেই মুগ্ধতার জালে জড়িয়ে যাই। আমার মুগ্ধতা সেই মানুষটা কিছুই ভুল ছিল না। আমাদের বিপক্ষে ছিল আমাদেরই নিয়তি। একটা মেয়ে যতটা গভীর ভালোবাসা পেলে নিজেকে পৃথিবীর থেকে সব থেকে ভাগ্যবতী বলে দাবি করতে পারে, আমি তেমনটাই পেয়েছি। কত সুখময় কপাল আমার, তাই না? এত ভালোবাসা পেলাম, নিঃসন্দেহে আমি সুখী মেয়ে। কিন্তু সুখের উপর নজর লেগে, জানেন তো, আমারই ভাগ্যের কালো নজর লেগেছিল বোধহয়। সারাক্ষণ ভাবতাম আমি কেন এত সুখী। কখনো ভাবনা ঘরে আসেনি দুঃখও তো আমায় ছুঁতে পারে। সুখ নিয়ে কেন এত লাফঝাপ আমার? দুঃখ আমার সুখের উপর হিংসে করে চলেই এলো জীবনে, নীলাম্বরে আষাঢ়ের ঘন কালো কাদম্বিরির মতো। হঠাৎ বাবা স্ট্রোক করে হসপিটালে ভর্তি হলেন। লুকোচুরি করে বিয়ে হওয়ায় দুই পরিবার থেকে অনুষ্ঠান করে ফের বিয়ের কথা পাকাপোক্ত হয়। আমার স্বামীর সাথে ফোন আলাপ হতো তখন আমাদের। বাবা হসপিটালে ভর্তি হওয়ার সময়টায় তাকে আমি কয়েকবার কল করেও পাইনি। তার পরিবারের কারোর নাম্বার না রাখায় যোগাযোগ করতে পারিনি আমি। ভাবলাম রাজনীতি করে, তাতে হয়তো ব্যস্ত, সুযোগ করে আমায় কল দেবে হয়তো। 1 দিন, 2 দিন, 3 দিন, মাস খানেক চলে গেল, যোগাযোগ করলো না আর। বাবা সুস্থ হয়ে বার কয়েক চেষ্টা করলেন যোগাযোগ করার, সম্ভব হলো না। এর মধ্যে আমার ফোনটাও বাবার জন্য হসপিটালে দৌড়ঝাঁপ করার সময় চুরি হয়ে যায়। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে 5 মাস পর আমি বাবাকে নিয়ে ঢাকায় ছুটে আসি। এসেই জানতে পারি আমি আসার 5 মিনিট আগেই আমার স্বামীকে দাফন করা হয়েছে। তিনি নাকি মাদকাসক্ত হয়ে মারা গেছেন। কথাটা বিশ্বাস হয়নি আমার। সেবারে কেউ আমার সাথে কথা বলতে রাজি ছিল না। প্রথম থেকে তার পরিবারে আমাদের বিয়ে নিয়ে অমত ছিল, তাই অন্তিমের মৃত্যুর পর যোগাযোগটা না করতে চাওয়াটা খুব স্বাভাবিক। আমার বারবার মনে হচ্ছিল অন্তিমের মৃত্যুটা স্বাভাবিক নয়। ও হ্যাঁ, আমার স্বামীর নাম অন্তিম। যে মানুষটার জীবনে কোনো কষ্ট ছিল না, বাজে অভ্যাস ছিল না, আমাকে এত ভালোবাসতো, সে কেমন করে পাল্টে গিয়ে এইভাবে নিজেকে শেষ করে দেয়? নামটা নিশ্চয়ই আপনার কাছে পরিচিত লাগছে। লাগারই কথা, সেও আপনাদের বিপক্ষে রাজনীতি করতো একটা সময়। অন্তিম সেই ভয়ঙ্কর পথ মৃত্যুর জন্য বেছে নেয়নি আমি জানি। তাকে মারা হয়েছে এবং খুবই ভয়ঙ্করভাবে। শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা হাসিলের জন্য সমীরণ মেরেছে তাকে। সে জানতেই পারেনি আমার মাঝে সে তার একটা অংশ রেখে গিয়েছে। আমার একটা ছেলে আছে 4 বছরের, যাকে আপনি আমার জীবনে আসার আগেও কুদৃষ্টি থেকে আড়ালে রেখেছিলাম সমীরণের কারণে। নিজের এবং ছেলের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ব বলে ঢাকাতেই থেকে যাই। এটাই ছিল আমার জীবনের চরম ভুল। অত বছর সমীরণ আমাকে নিয়ে মাথা না ঘামালেও আপনি আমার পেছনে পড়ার পর থেকে তার নজর চলে আসে আমার উপর। আপনাদের ব্যাপারে সে সকল খোঁজ রাখতো, শত্রু বলে কথা। আপনি যেদিন থেকে আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে হাজির হওয়া শুরু করলেন, সেদিন থেকেই অন্ধকারের অন্যতম অধ্যায় শুরু হয় জীবনে। যে ছেলেকে সবার আড়ালে রেখেছিলাম,
তার ঠিকানা খুঁজে নেয় সে। কাছের কিছু সংখ্যক মানুষ ছাড়া আমার ছেলের ব্যাপারটা কেউ জানতো না। আমার বড় বোনের কাছে রেখেছিলাম তাকে। নিজেকেও যথাসম্ভব শক্ত রেখে আড়ালে থাকার চেষ্টা করতাম, কিন্তু সমীরণ আমাকে ঠিকই খুঁজে বের করে নেয়। সে হুমকি দেয় আমায়, আমি আপনার বুকের ভেতরের যন্ত্রণা হাহাকার না বাড়ালে সে বাবার ক্ষতি করবে। আসলে এইসব মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য যে কোনো কিছু করতে পারে। তাছাড়া সে আমার স্বামীর মৃত্যুর পেছনে দায়ী, সেটা জানতাম আমি। তনুজা আপুর মাধ্যমে জানা হয়। আমেরিকা থেকে উনি আমার সাথে যোগাযোগ করেই সত্যটা জানান। প্রথমে আমি কেস লড়তে চাইলে আপু আমাকে দমিয়ে দেন। সমীরণ কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে অবগত করেন। অন্তিমের বউ আমি, এটা সমীরণের জানা ছিল। তার উদ্দেশ্য ছিল আপনাকে ভেঙে দেয়া। আপনার প্রতি মুহূর্তের খোঁজ রাখতো সে। আমি তনুজা আপুর কথায় নিজেদের নিরাপত্তার কথা ভেবে তার উদ্দেশ্যে রাজি হয়ে যাই। আপনার ভালোবাসার প্রস্তাব প্রথমে আমার কাছে বিরক্ত লাগতো। তিক্ত সত্যের মধ্যে আবদ্ধ ছিলাম বলে বারবার ফিরিয়ে দিতাম আমি আপনাকে। সমীরণের কথায় সেটার মাত্রা আরও বাড়লো। কিন্তু মানুষ যা ভাবে, যা প্ল্যান করে, জীবনে সবসময় এমনটা হয় না। আমি চেয়েছিলাম সমীরণের কথা রাখতে, আপনাকে ভেঙে দিয়ে এখান থেকে নিরাপদে চলে যেতে। কিন্তু আমি জীবনে আবার মাটিতে মুখ থুবড়ে পড়লাম জানেন। ভেবেছিলাম অন্তিমের মতো আবারও কেউ বুঝি আমাকে ভালোবাসার জন্য হাতছানি দিয়ে ডাকছে। আপনার প্রেমের আহ্বান, পাগলামো, চোখের যন্ত্রণায় ডুবে আমিও ক্ষণিকের জন্য পথভ্রষ্ট হয়ে পড়েছিলাম। বুঝিনি সবটাই ছিল মোহ, মিথ্যে। এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে জেদের বশীভূত হয়ে? না, অভিযোগ নেই আপনার প্রতি। পথ ভোলা পথিক আমি, ঠিকই নিজের পথ খুঁজে নেব। আমার অন্তিম আমাকে পথ চলা শিখিয়ে দিয়ে গিয়েছে। আমি অন্যের কথায় নিরুপায় হয়ে আপনাকে ঝলসে দিতে গিয়ে নিজেকে নিঃশেষ করে দিয়েছি। আপনি জেদে সফল হয়েছেন। বুকের ভেতরে সত্যটা পুষে রাখতে পারিনি আমি। আমাদের আর কখনো দেখা হবে না বলে চিঠিতে কথাটা প্রকাশ করার সুযোগটুকু পেলাম আমি। যদি কোনোদিন জেনে ফেলেন আমি কোথায় আছি, তবুও দেখা করতে আসবেন না দয়া করে। নিজেকে অপরাধী ভাববেন না। অপরাধী তো আমি। উষা আপুকে বিয়ে করে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। সমীরণ থেকে মুক্ত হয়ে ছাড়তে পারছি বিষাক্ত এই শহর। নয়তো নিজের মাঝে ভালোবাসা নিয়ে আপনার সাথে যন্ত্রণা দেবার খেলায় আমি ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম। মোহ ছাপিয়ে আপনি সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছেন, এতে খুশি হয়েছি আমি। আমি কেবলই আপনার জীবনে জেদ মোহের অসমাপ্ত একটা অধ্যায় ছিলাম। কখনো যদি আমার না থাকার খবর আপনার কানে আসে, আমার ছেলেটাকে একটু আগলে রাখবেন। হারাতে হারাতে নিঃস্ব আমি। এত এত কথা শুধুমাত্র আপনাকে সত্য বলে ক্ষমা চাওয়ার জন্যেই। আমায় ক্ষমা করে দেবেন, আগলে রাখবেন উষা আপুকে। অসম্ভব ভালোবাসে সে আপনাকে। আমার কাছে আপনার প্রেমের দাবি নিয়ে অনেকবার এসেছিল শুধুমাত্র আপনার সুখের জন্যে। আমার একতরফা প্রেমহীন আপনার জেদের অধ্যায় এইটুকুই ছিল। এটি টানার পরও চিঠিটার শেষ অংশে আরও কিছু লেখা দেখতে পেল প্রত্যয়। লাল কালি দিয়ে লেখা, ভালোবাসায় নিয়ে মিছে খেলা আর খেলবেন না প্রত্যয়। আপনার মিছে ভালোবাসায় আমার হৃদয় জ্বলে পড়ে অঙ্গার। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের আর দেখা না হোক। চিঠিটা পড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো প্রত্যয়ের বুক ছিঁড়ে। যে মেয়েটাকে সে শক্ত ধাঁচের ভাবত, সে আসলে ভেতরে ভেতরে ছিল ভঙ্গুর। সে শক্ত যন্ত্রণা মিশ্রিত কথাগুলো তার হৃদয় নাড়িয়ে দিয়েছে। কি করে পারল সে এত বড় অন্যায় করতে? কারোর সাথে ভালোবাসার অভিনয় করার আগে কখনো কেন ভাবেনি ওই মানুষটার মনের কথা? কেন সে মৃন্ময়ীর ব্যাপারে ভালো করে খোঁজ নেয়নি? মৃন্ময়ী তাকে ক্ষমা করে দিলেও সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। উষা তার গুমট চেহারা দেখে হাতটা স্পর্শ করলো আলতো করে। স্মিত হেসে বলল, অনুশোচনা হচ্ছে? প্রত্যয় তড়াক করে দৃষ্টি নিক্ষেপ করে ওর দিকে। পরক্ষণেই মাথা নত করে ফেলে। উষা হাতের পিঠের উপর হাত ছুঁয়ে বলে, এই অনুশোচনাই তোমার জন্য শাস্তি ভাইয়া। এর থেকে বড় শাস্তি আর হয় না। মেয়েটা জীবনে কত কষ্ট পেল, তোমার ভালোবেসে অবশিষ্ট সুখটুকু হারিয়ে ফেললো। ইচ্ছে করে তোমায় ছেড়ে চলে যেতে, কিন্তু মৃন্ময়ী আমাকে যাওয়ার সময় কি বলে গিয়েছে জানো? বলল ভালোবাসার মানুষকে দূরে ঠেলে না দিয়ে কাছে রেখে ভুলগুলো ধরিয়ে দিতে। সে এসেছিল বলেই হয়তো আমি তোমার থেকে দূরে সরে গিয়ে অন্য কোথাও বিয়ে বসার চিন্তা করেছিলাম। আর আমি অন্য কারো হওয়ার চিন্তা করতেই হয়তো তোমার আমার প্রতি ভালোবাসা উপলব্ধি হলো। কিন্তু সব দিক থেকে ভাগ্যের খেলায় মেয়েটাই ঠকে গেল, জ্বলল প্রেম উত্তাপে। গ্রামে বহু বছর পর এত বড় সালিশ বসল।
বাজারের কাছের বট গাছের তলায়। সালিশের কেন্দ্রবিন্দু রফিক আজম। রবিন দাঁড়িয়ে আছে তার পাশে। পুরনো কাহিনীর পৃষ্ঠা খোলা হলো পুনরায়। যে কাহিনী ছিল অসমাপ্ত, তারই সমাপ্তি পাতা লেখা হবে আজ। প্রহরে সে উপস্থিত হলো সেখানে। রবিন নত মাথায় নিরু তার কাবিননামার কাগজটা রাখলেও সবার সামনে পাতানো টেবিলের উপর। নিশাত বসার ঘরে পায়চারি করছে ক্রমাগত। রোকেয়া বারবার করে কড়া সুরে বলেছেন এক জায়গায় স্থির হতে, কিন্তু মেয়েটার তাতে হেলদোল নেই। তার মন যে আসন্ন বিপদের চিন্তায় ভীষণ বাজেভাবে উতলা হয়ে পড়েছে। কি দরকার ছিল প্রহরের গ্রামে সালিশ বসানোর? সে ভাবল পাগল প্রায় হয়ে সব ছেড়ে ছুড়ে বুঝি তাকে দেখার জন্য মহানন্দ গ্রামে ছুটে এসেছে। কিন্তু কাহিনী ঘটল অন্য কিছু। সে এসেছে সালিশের জন্য, ওকে দেখার জন্য আসেনি। রাগে অভিমানে ক্ষোভে মনের আকাশে বিষণ্ণতার কৃষ্ণাভ ম্যাঘ ছড়িয়ে গেল। টেনে হেঁচড়ে পুরনো দগ্ধ তাজা করে কী লাভ? এতে আব্বার সাথে প্রহরের সম্পর্ক শিথিল হবার বদলে আরও কাঠিন্য হয়ে যাবে। কোনো কিছুই ঠিক হবে না। অমতে বিয়ের জন্য তার সাথে কথা বলে না রফিক আজম। নিশাতের কষ্ট হয়, ভারী যন্ত্রণা হয় বুকটায়। এই আব্বার রুক্ষ হাত ধরেই আদরের জোয়ারে ভাসতে ভাসতে এসেছে 17 কোঠায়। তার মন মর্জি বিরোধিতা করে ভালোবাসার মানুষকে স্বামী হিসেবে গ্রহণ করে সে যে খুব সুখে আছে তেমনটা নয়। উল্টো সবই ফাঁকা ফাঁকা লাগে। প্রহর ভাইকে স্বামীরূপে পেয়েও আব্বার টেনে দেওয়া দেয়ালের জন্য সে চোখের তৃষ্ণা মিটিয়ে দেখতে পারে না শ্যামবর্ণের সুদর্শন লোকটাকে, না পারে আলতো ছুঁয়ে দিয়ে লাজুক লতার ন্যায় নুয়ে পড়তে। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বাতের মোড়ায় বসে পড়ল। না জানি এই পারিবারিক দ্বন্দ্বের অবসান কবে হবে। মায়ের দিকে চেয়ে ভয় মিশ্রিত গলায় প্রশ্ন করল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।